ফিলিস্তিন দখলের স্বপ্ন পূরণের দিকে এখন প্রকাশ্যে এগিয়ে যাচ্ছে ইসরায়েল। অধিকৃত পশ্চিম তীরে একসঙ্গে ২২টি নতুন বসতি স্থাপনের ঘোষণা দিয়েছে তেল আবিব। সম্পূর্ণ বেআইনি প্রকল্পটি সাম্প্রতিক ইতিহাসে জায়নবাদী সরকারের সবচেয়ে বড় দখলদারি পদক্ষেপ। এর সঙ্গে গত কয়েক বছরে পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে গড়ে ওঠা শতাধিক অবৈধ বসতিগুলোকেও আইনি স্বীকৃতির মাধ্যমে দেয়া হল পূর্ণ বৈধতা। বিশ্লেষকদের আশঙ্কা, ভূমি দখলের নিখুঁত ষড়যন্ত্রের মধ্য দিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে একরকম ছিন্ন ভিন্ন করে দিচ্ছে নেতানিয়াহুর উগ্র ডানপন্থী সরকার। আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ইসরায়েলি ভূমিদস্যুতার ফলে অচিরেই কি মানচিত্র থেকে মুছে যাবে ফিলিস্তিনের চিহ্ন? ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ ও কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইইউর একাধিক সদস্য রাষ্ট্র, আরব লীগ, ওআইসি এবং মধ্যপ্রাচ্য ও ইউরোপের অন্তত ২০টি দেশ ও আন্তর্জাতিক সংস্থা। সেই হুমকিতে ইসরায়েলের অবস্থানে আসেনি বড় কোনো পরিবর্তন। আগামী জুন মাসে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলন। সেখানে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া ও দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে আন্তর্জাতিক মহলের জোর চেষ্টার সম্ভাবনা রয়েছে। এর মাঝেই সামনে আসলো দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের নতুন বসতি স্থাপনের ঘোষণা। গত ২৯ মে বসতি স্থাপন প্রকল্পের সিদ্ধান্ত জানিয়েছেন নেতানিয়াহু সরকারের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্জ এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ। উগ্র ডানপন্থী নেতা স্মোটরিচ নিজেও একজন অবৈধ নাগরিক। মদেইন হয়ে তেল আবিব ও জেরুজালেমকে সংযুক্ত করেছে রুট ৪৪৩ নম্বর সড়ক। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চলটিতে বসানো হবে নতুন বসতিগুলো। এর ফলে পশ্চিম তীরের ফিলিস্তিনি জনগণের চলাচল ও জীবনধারায় পড়বে মারাত্মক প্রভাব। এমন সিদ্ধান্ত হঠাৎ নেওয়া হয়নি। বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রায় সপ্তাহ দুয়েক আগে বিশ্বের নজর যখন গাজায় চলমান গণহত্যার দিকে, তখন এক গোপন মন্ত্রিসভা বৈঠকে দেয়া হয় প্রকল্পের অনুমোদন। ১৯৬৭ সালের ৬ দিনের যুদ্ধে পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম, গাজা ও গোলান মালভূমি দখল করে ইসরায়েল। আন্তর্জাতিক আইন অনুযায়ী এসব অঞ্চলসমূহে বসতি স্থাপন সম্পূর্ণ অবৈধ। কিন্তু আইন অমান্য করে এখন পর্যন্ত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে প্রায় ১৬০টি বসতি স্থাপন করেছে ইসরায়েল, যেখানে বসবাস করছে ৭ লাখের বেশি ইসরায়েলি। এর বাইরেও রয়েছে আরও শতাধিক আউটপোস্ট। চলমান পরিস্থিতিতে নেতানিয়াহু প্রশাসনের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও গাজার সশস্ত্র গোষ্ঠীগুলো। তাদের দাবি, এই সিদ্ধান্ত সহিংসতা ও অস্থিরতার বিপজ্জনক উস্কানি। কোনোরকম কূটনৈতিক ভনিতা ছাড়া ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী কার্জ জানিয়েছেন, ফিলিস্তিনি রাষ্ট্রের সম্ভাবনাকে শেষ করতেই নেওয়া হয়েছে এই পদক্ষেপ। তার এমন নগ্ন স্বীকারোক্তির মাধ্যমে পরিষ্কার বোঝা যাচ্ছে, দুই রাষ্ট্র সমাধানের পথকে চিরতরে বন্ধ করাই ইসরায়েলের মূল লক্ষ্য। মানবাধিকার সংস্থা পিস নাও বলছে, ইসরায়েল এখন আর দখলদারিত্বের বিষয়টি আড়াল করছে না, খোলাখুলি তারা চালাচ্ছে দখল অভিযান। ফিলিস্তিনি ভূমি দখলের এমন দুঃসাহসী ষড়যন্ত্রের মাধ্যমে গোটা মধ্যপ্রাচ্যকে নতুন সংকটে ফেলবে ইসরায়েল। সেক্ষেত্রে শুধু রাজনৈতিকভাবে নয়, বরং ভৌগোলিকভাবেও অসম্ভব হয়ে দাঁড়াবে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। পাকিস্তান আগ্রাসন চালালে সমুদ্র পথে কঠোর ব্যবস্থা নেবে ভারত। এর অন্যতম প্রধান হাতিয়ার হবে দেশটির নৌবাহিনী, এমন হুঁশিয়ারি দিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। অন্যদিকে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তা জেনারেল সাহির শামশাদ মির্জা সতর্ক করেছেন, পরবর্তী যুদ্ধ কেবল কাশ্মীরেই সীমাবদ্ধ থাকবে না, বরং গ্রাস করবে দুই দেশের মূল ভূখণ্ডকে। যুদ্ধবিরতির ফলে সাময়িক শান্ত আছে পরিস্থিতি, কিন্তু পরমাণু শক্তিধর রাষ্ট্র দুটোর সর্বোচ্চ সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের বক্তব্যে উঠে আসছে সংঘাতের তীব্র আশঙ্কা। সামরিক বিশ্লেষকদের ভয়, একটি মাত্র ভুল পদক্ষেপে ধপ করে জ্বলে উঠতে পারে যুদ্ধের আগুন। গত ৩০ মে শুক্রবার ভারতের গোয়া উপকূলে বিমানবাহী যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্তে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর দেয়া বক্তব্য সরাসরি যুদ্ধের হুমকি বলে মনে করছেন অনেকে। ভারতের অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি, শক্তি দেখানো শুরুর আগেই অভিযান থামিয়েছে তার দেশ, এমন মন্তব্য করেন মন্ত্রী।
আমি আপনাদের সবাইকে এটা বলতে চাই, প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখবেন না। এখন পর্যন্ত যা ঘটেছে সেটা ছিল শুধুমাত্র একটা ওয়ার্ম আপ বা প্রস্তুতি। পাকিস্তান যদি আবার কোনো ভুল করার সাহস দেখায় তাহলে ভারতীয় নৌবাহিনীও সক্রিয় হয়ে উঠবে। তখন পাকিস্তানের কি পরিণতি হবে সেটা কেবল ঈশ্বরই জানেন। আমাদের হামলা এতটাই প্রবল ছিল যে ভারতকে থামানোর জন্য সারা বিশ্বকে অনুরোধ করতে শুরু করেছিল পাকিস্তান, কিন্তু আমরা সামরিক অভিযান থামিয়েছি নিজেদের শর্তেই। আমাদের বাহিনী তো তখনও আসল শক্তি দেখানো শুরুই করেনি। ভারতীয় মন্ত্রীর ঔদ্ধত্যপূর্ণ মন্তব্যকে অত্যন্ত বিপজ্জনক ও উস্কানিমূলক বলে বিবেচনা করছেন বিশ্লেষকরা। সিঙ্গাপুরে অনুষ্ঠিত প্রতিরক্ষা বিষয়ক শাংরি-লা ডায়ালগ সম্মেলনে বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন পাকিস্তান সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফ জেনারেল মির্জা। তার বক্তব্যেও শোনা গেল একই সুর। তিনি জানান, দুই দেশ যুদ্ধ জড়ালে সেটা হবে অনেক বেশি বিস্তৃত আর বিধ্বংসী। এই সংঘর্ষ ছিল একটি উস্কানিমূলক যুদ্ধ, যা যুদ্ধের সীমা আরও নিচে নামিয়ে এনেছে। আগে যুদ্ধ সীমাবদ্ধ থাকত বিতর্কিত কাশ্মীর অঞ্চলেই, কিন্তু এবার তা ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক সীমান্তে, এবং ভবিষ্যতে এটা আর শুধু কাশ্মীর পর্যন্ত সীমিত থাকবে না, পুরো ভারত এবং পুরো পাকিস্তান এর আওতায় চলে আসবে। এবার তো শহরগুলোই প্রথমে টার্গেট করা হয়েছে, সীমান্ত নিয়ন্ত্রণ রেখা পরে। এটা অত্যন্ত বিপজ্জনক একটি ধারা। এতে ১৫০ কোটিরও বেশি মানুষের বিনিয়োগ, বাণিজ্য এবং সামগ্রিক সম্ভাবনা হুমকির মুখে পড়বে। ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চলমান থাকলেও সংকট সমাধানে কোনো ব্যাক চ্যানেল বা অনানুষ্ঠানিক আলোচনা চলছে না, ফলে কার্যকর কোনো পদক্ষেপও নেওয়া হচ্ছে না। এবারের সংঘর্ষে পরমাণু অস্ত্র ব্যবহার না হলেও পরিস্থিতি ছিল অত্যন্ত বিপজ্জনক। ভবিষ্যতে আন্তর্জাতিক মধ্যস্থতা বা কূটনৈতিক হস্তক্ষেপের সুযোগ নাও থাকতে পারে বলে হুঁশিয়ারি দেন জেনারেল মির্জা। আরেকটি বড় সমস্যা হচ্ছে সংকট মোকাবিলার জন্য কোনো কার্যকর ব্যবস্থাই নেই। কেবল একটি ডিজিএমও বা ডিরেক্টরস জেনারেল অফ মিলিটারি অপারেশনস হটলাইন ছাড়া আর কিছুই নেই। যখন সংকট সামলে দেওয়ার মতো ব্যবস্থা নেই আর উল্টো দিকে অবিবেচক ও বেপরোয়া পদক্ষেপ নেওয়া হচ্ছে, এরকম পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় হস্তক্ষেপ করার সময়ও পাবে না। আন্তর্জাতিক মধ্যস্থতার সময় আসার আগেই ঘটে যেতে পারে ভয়াবহ ধ্বংস ও ক্ষতি। চলমান উত্তেজনার মধ্যে সিঙ্গাপুরে শুরু হয়েছে শীর্ষ প্রতিরক্ষা সম্মেলন শাংরি-লা ডায়ালগ। এশিয়ার সর্বোচ্চ প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক সম্মেলনের ২২তম আসরে গুরুত্ব পাবে ভারত পাকিস্তান সংঘাত, দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান ইস্যু। ৪০টিরও বেশি দেশের প্রতিনিধির মাঝে পাকিস্তান ও ভারতের প্রতিনিধি থাকলেও কোনো দ্বিপক্ষীয় বৈঠকের কথা জানা যায়নি। সীমান্তে সেনা মোতায়েন কমাতে দুই দেশের সম্মতির ইঙ্গিত পাওয়া গেছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, পাল্টাপাল্টি দোষারোপ উস্কানির বদলে খুঁজতে হবে স্থায়ী সমাধান। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। শহরের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে আগুনের কালো ধোঁয়া। রাস্তার মোড়ে মোড়ে টহল দিচ্ছেন লিবারেশন আর্মির সদস্যরা। চলছে ভবন দখল ও ব্যাংক লুটের মতো অরাজকতাও। এমনই নারকীয় অবস্থার মুখোমুখি এখন পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ। চলতি বছরের মার্চে বেলুচিস্তানের চলন্ত ট্রেনে সন্ত্রাসী হামলার ঘটনায় নড়েচড়ে বসে পাকিস্তান সরকার। এরপর পেহেলগাম হামলার জেরে বেলুচিস্তান ঘিরে উত্তেজনার পারদ চরমে পৌঁছায়। এরই ধারাবাহিকতায় এবার নজিরবিহীন এক সংকটে পড়েছে বেলুচিস্তানের গুরুত্বপূর্ণ শহর সুরাব। এরই মধ্যে শহরটির পূর্ণ নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছে বেলুচ লিবারেশন আর্মি। ৩০শে মে সুরাব জুড়ে ভয়ঙ্কর নাশকতা চালায় বিএলএ। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, সুরাব শহরের একটি লেভি স্টেশন, পুলিশ স্টেশন এবং ব্যাংক দখল করে নিয়েছে বিএলএ। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে শহরের বিভিন্ন স্থাপনায় আগুন জ্বলতে দেখা গেছে। এছাড়া বিএলএর সদস্যদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল দিতে ও নজরদারি করতে দেখা যায়। কোয়েটা, করাচি এবং সুরাব গিদের মহাসড়কে কঠোর তল্লাশি চালাচ্ছে তারা। আরেকটি ভিডিওতে দেখা যায় বিএলএর সদস্যরা একটি ব্যাংক দখলে নিয়ে সেখানে প্রবেশ করছেন। চলমান উত্তেজনার মধ্যেই সুরবের অতিরিক্ত জেলা প্রশাসকের বাড়িতে ঢুকে তাকে হত্যা করেছে বিচ্ছিন্নতাবাদীরা। নিহত কর্মকর্তার নাম হিদায়তুল্লাহ বুলেদি। বলা হচ্ছে, সশস্ত্র হামলাকারীরা তাকে একটি ঘরে আটকে রেখে হত্যা করে। হামলাকারীদের ভারতের মদতপুষ্ট হিসেবে চিহ্নিত করেছে পাকিস্তান। স্থানীয় সূত্র অনুযায়ী বিচ্ছিন্নতাবাদীদের হামলায় বহু সরকারি গাড়িতে আগুন লাগানো হয়েছে। বিএলএ মুখপাত্র জিয়ান্ত বালুচ
এক বিবৃতিতে দাবি করেছেন তার যোদ্ধারা সুরাব শহর সম্পূর্ণরূপে দখল করে নিয়েছে। প্রচণ্ড সংঘর্ষের পর পাকিস্তানি বাহিনীকে পিছু হটতে বাধ্য করা হয়েছে। তবে এখনো পর্যন্ত পাকিস্তান সরকার বা নিরাপত্তা সংস্থাগুলির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। ভৌগোলিক আয়তনের বিবেচনায় পাকিস্তানের 4টি প্রদেশ ও 3 কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে বেলুচিস্তান বৃহত্তম। দেশটির খনিজ ও অন্যান্য সম্পদের ভাণ্ডারও বেশ সমৃদ্ধ। তবে এই প্রদেশে বসবাসকারী জনগণের একটি উল্লেখযোগ্য অংশ 1948 সাল থেকে পাকিস্তান থেকে বের হয়ে যেতে চাইছে। তারা বেলুচিস্তান নামে একটি পৃথক ও স্বাধীন রাষ্ট্র গড়ার পক্ষপাতী। এরপর 7 দশকের বেশি সময় পেরিয়ে গেলেও বেলুচিস্তানের সঙ্গে ইসলামাবাদের সম্পর্কের কোনো উন্নতি হয়নি। রাজ্যটির স্বাধীনতাকামী রাজনৈতিক গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মির সঙ্গে পাকিস্তানের সেনাবাহিনীর সংঘাত এখন নিত্যদিনের ঘটনা। পাকিস্তানের দাবি, দেশকে অভ্যন্তরীণভাবে অস্থিতিশীল করতে বিএলএকে নিয়মিত অর্থ ও অস্ত্র সহায়তা দিচ্ছে ভারত। তবে সুরাব শহর দখলের এই ঘটনাকে পাকিস্তানের অখণ্ডতার উপর বড়সড় আঘাত হিসেবেই দেখছেন বিশ্লেষকদের অনেকে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এ যেন হলিউডের অ্যাকশন সিনেমা। বিস্ফোরক সহ একের পর এক আত্মঘাতী ড্রোন হামলে পড়ছে সারি সারি যুদ্ধ বিমানে। মুহূর্তেই ঘটছে বিস্ফোরণ আর ছড়িয়ে পড়ছে আগুনের লেলিহান শিখা। গোটা বিশ্বকে তাক লাগিয়ে এভাবেই শতাধিক আত্মঘাতী ড্রোন দিয়ে রাশিয়ার গভীরে অন্তত 4টি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইউক্রেন। আর এতে শত্রুপক্ষের অন্তত 40টি বোমারু বিমান ধ্বংসের দাবি জানিয়েছে তারা। সমন্বিত এই অভিযানের কোড নেম স্পাইডার্স ওয়েব বা মাকড়সা জাল। দীর্ঘ 1.5 বছরের পরিকল্পনায় এই অভিযান সফল হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এতে মোট 117টি ড্রোন অংশ নেয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সাইবেরিয়া সহ রাশিয়ার গভীরে ফার ইস্ট অঞ্চলে এসব হামলা হয়েছে। কিভাবে এতটা ভেতরে এমন সমন্বিত হামলা চালালো ইউক্রেন, তা রীতিমতো এক বিস্ময় হয়ে দেখা দিয়েছে। ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ জানিয়েছে, এই অভিযান পরিচালনার অংশ হিসেবে গোপনে কামিকাজে ড্রোনের বহর পাচার করা হয় হাজারো মাইল দূরে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে। রবিবার কাভার ট্রাকে করে পূর্ব নির্ধারিত হামলার লক্ষ্যবস্তু বিমান ঘাঁটিগুলোর কাছে নেওয়া হয় সেসব ড্রোন। এরপর যথাসময়ে রিমোটের সাহায্যে কাভার ট্রাক থেকে সেগুলো উড়িয়ে নিয়ে হামলা চালানো হয় ঘাঁটিগুলোতে। ইউক্রেনের দাবি, হামলায় রাশিয়ার $7 বিলিয়ন সমমূল্যের ক্ষয়ক্ষতি হয়েছে। এতে TU-95 ও TU-22 সহ বিভিন্ন মডেলের বোমারু বিমান ধ্বংস হয়। এসব বিমান ব্যবহার করে নানা সময়ে ইউক্রেন জুড়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছিল রাশিয়া। হামলায় যেসব বিমান ধ্বংস হয়েছে সে ক্ষতি অপূরণীয় বলছেন অনেক বিশ্লেষক। রুশ বিমান বাহিনীর জন্য বড় আকারের ধাক্কা এটি। এই হামলাকে ভয়াবহ সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়েছে রাশিয়া। বেশিরভাগ ড্রোন ঠেকিয়ে দেওয়ার দাবি জানিয়েছে তারা। তবে কিছু ড্রোন অন্তত 2টি ঘাঁটিতে হামলা চালাতে সক্ষম হয় বলে স্বীকার করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানায়নি তারা। হামলায় কেউ হতাহত হয়নি। এদিকে এমন এক সময় এই হামলা চালানো হলো যখন যুক্তরাষ্ট্র সহ বেশ কিছু দেশ ইউক্রেন যুদ্ধ বন্ধে একের পর এক আলোচনা চালিয়ে যাচ্ছে। সোমবার তুরস্কে এ ব্যাপারে নতুন দফার আলোচনা শুরু হওয়ার কথা। এরই মাঝে এই ভয়াবহ হামলাকে ইউক্রেনের ধৃষ্টতা হিসেবে দেখছে মস্কো। সব মিলিয়ে আগামীতে সমঝোতা আলোচনা ভেস্তে যাওয়ার আশঙ্কা জোরালো হয়ে উঠেছে। তবে অনেক বিশ্লেষকের মতে ইউক্রেন যে সহজে রাশিয়ার কাছে নিজেকে সঁপে দেবে না, এই হামলার মধ্য দিয়ে সবাইকে সেই বার্তাই দিতে চেয়েছে কিয়েভ। তারা বোঝাতে চাইছে এখনও যুদ্ধ ও প্রতিরোধ চালিয়ে যাওয়ার শক্তি তাদের রয়েছে। অন্যদিকে এই হামলার বদলা হিসেবে কঠোরতর প্রতিক্রিয়া জানানোর অঙ্গীকার করেছে রাশিয়া। হিজল জোবায়ের, বাংলা ভিশন। যুক্তরাষ্ট্র ও ভারতের মধুর সম্পর্ক আর আগের মতো নেই। এটা যে দিন দিন শীতল হয়ে উঠছে তা বুঝতে বিশ্লেষক না হলেও চলে। যে কোনো সাধারণ মানুষও সহজেই টের পাচ্ছে দুই দেশের মধ্যে উষ্ণতার ঘাটতি। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর দিল্লি ওয়াশিংটন সম্পর্ক যেন পড়তির দিকে।
অথচ এমনটি মোটেই প্রত্যাশা ছিল না। প্রথম দফায় ক্ষমতায় এসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ঈর্ষণীয় মাত্রার বন্ধুত্ব গড়ে তুলেছিলেন ট্রাম্প, কিন্তু সে যেন দূর অতীত। এ যাত্রায় যুক্তরাষ্ট্র সফরে গিয়ে সেই ট্রাম্পকে আর পাননি মোদী। অবশেষে ভারতের প্রতি ট্রাম্প প্রশাসনের নাখোশ হওয়ার কারণগুলো স্পষ্টভাবে জানা গেল। প্রথমবারের মতো প্রকাশ্যে এ নিয়ে মুখ খুলেছেন মার্কিন কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লাটনিক। মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে ভারত যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদারিত্ব ফোরামের ৮ম সভায় ভারতের প্রতি যুক্তরাষ্ট্রের মনোভাব বর্তমানে কেন নেতিবাচক সেসব নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। এ সময় দিল্লিকে ব্যাপক কটাক্ষ করেন লাটনিক। তিনি বলেন, যুক্তরাষ্ট্র চায় ভারতের সাথে বন্ধুত্ব নতুন করে শক্তিশালী হোক, কিন্তু ভারত যেভাবে সামরিক খাতসহ বিভিন্ন খাতে দিন দিন রাশিয়ার প্রতি নির্ভরশীল হয়ে পড়ছে তা নিয়ে অসন্তুষ্ট ট্রাম্প। ভারত নিয়মিতই রাশিয়ার কাছ থেকে অস্ত্র কিনছে, এটা নিয়ে আপত্তি জানান তিনি। ওয়াশিংটন চায় দিল্লি তার কাছ থেকে অস্ত্র কিনুক। একেবারে সুস্পষ্ট কিছু বিষয় আছে, ভারত সরকার সেগুলো করায় স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্র দূরে সরে গেছে। উদাহরণস্বরূপ বলা যায়, ভারত সাধারণত রাশিয়ার কাছ থেকেই অস্ত্র কেনে। এটা যুক্তরাষ্ট্রের সাথে ভারতের যে বন্ধুত্ব, অনেকটা তার বিরুদ্ধে আচরণ। একই সাথে শত্রুভাবাপন্ন চীন ও রাশিয়ার নেতৃত্বাধীন জোট ব্রিক্সে ভারতের যোগ দেয়া নিয়েও ট্রাম্পের আপত্তি আছে বলে জানান মার্কিন কমার্স সেক্রেটারি। ব্রিক্স ডলারের আধিপত্য খর্ব করতে কাজ করছে, বন্ধুপ্রতিম ভারতও তা সমর্থন করছে। যুক্তরাষ্ট্রের জন্য এটা অসন্তুষ্টির, বলেন এ কর্মকর্তা। আরেকটা বিষয়, যেমন ব্রিক্স, তারা বলছে চলো ডলারের উপর থেকে সমর্থন তুলে নেই, ডলারের আধিপত্য ভেঙে দেই। এভাবে তো কেউ যুক্তরাষ্ট্র বা মার্কিনীদের বন্ধুত্ব আশা করতে পারে না। প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি এর তীব্র সমালোচনা করেন। আশার কথা হলো ভারত সরকার এই সমালোচনাকে আমলে নিচ্ছে। লাটনিক বলেন, সমস্যাগুলো দূর করতে হলে কোনো রাগঢাক করার সুযোগ নেই। এগুলো নিয়ে সরাসরি এবং স্পষ্টভাবে আলোচনা হওয়া প্রয়োজন। এর মধ্য দিয়েই আগামীতে দুই দেশের বন্ধুত্ব জোরালো হওয়ার সুযোগ তৈরি হবে বলে অভিমত তার। নিকট ভবিষ্যতে ভারতের সাথে বাণিজ্য খাতে সম্পর্ক বাড়াতে নতুন চুক্তি হবে বলে আশাবাদ জানান লাটনিক। এদিকে রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনার ব্যাপারে ভারতের বিশেষ পক্ষপাত আছে। সম্প্রতি পাকিস্তানের সাথে সংঘাতেও রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ছিল ভারতের অন্যতম দাবার ঘুঁটি। এই সংঘাতে সাফল্যের জেরে ইতিমধ্যেই আরও বেশ কিছু S-400 কেনার প্রস্তাব দিয়েছে ভারত। শুধু তাই নয়, ক্ষেপণাস্ত্র ব্রাহ্মকে আরও অত্যাধুনিক করার ক্ষেত্রেও মস্কোর সহায়তা চায় দিল্লি। দুই দেশ যৌথভাবে এই কাজ করবে। এরই মাঝে এ ব্যাপারে কারিগরি সহায়তা দিতে সম্মত হয়েছে মস্কো। উদ্ভূত বাস্তবতায় আগামীতে দিল্লি ওয়াশিংটন সম্পর্ক কোন দিকে গড়ায় তাই দেখার বিষয়। হিজল জোবায়ের, বাংলা ভিশন। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বিশ্বজুড়ে কোরবানির আয়োজন চলছে। সামর্থ্যবানরা কোরবানির পশু কেনায় ব্যস্ত থাকলেও বৈশ্বিক অর্থনৈতিক চাপের কারণে অনেকেই এবার পিছিয়ে। যেমনটা দেখা গেছে ইন্দোনেশিয়ায় কোরবানির হাটে। আগের মতো ক্রেতার ভিড় নেই, হতাশ সেখানকার বিক্রেতারাও। রয়টার্সের এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী ইন্দোনেশিয়ায় পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কয়েকজন গরু ব্যবসায়ী রয়টার্সকে জানান, অর্থনৈতিক চাপের কারণে তাদের পশু বিক্রিতে নেতিবাচক প্রভাব পড়েছে। ইন্দোনেশিয়ায় আগামী শুক্রবার ৬ জুন উদযাপিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল আজহা। এদিকে ঈদের আগের দিনগুলোতে দেশটির পশ্চিম জাভা প্রদেশের পুরওয়াকার্টার শিওয়ারেং বাজারের ব্যবসায়ীদের মধ্যে উৎকণ্ঠা ও দুশ্চিন্তা বেড়ে চলেছে। রয়টার্সকে ইন্দোনেশিয়ার এক গরু ব্যবসায়ী জানান, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কারণে ক্রেতার সংখ্যা তুলনামূলক কম। তিনি বলেন, গত বছরের এই সময় তিনি প্রায় ১০০টি গরু বিক্রি করতে পেরেছিলেন, তবে এ বছর এখনও সেই সংখ্যায় পৌঁছাতে পারেননি। এদিকে পশুদের ফুট অ্যান্ড মাউথ ডিজিজের কারণে ২০২২ সালে বাজারে মন্দাভাব সৃষ্টি হলেও পরবর্তীতে ২০২৪ সালে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয় এবং বাজারে চাঙ্গাভাব ফিরে আসে। অনেক ব্যবসায়ী তখন জানান, ঈদের মৌসুমের স্বাভাবিক সময়ের তুলনায় বিক্রি প্রায় ৫০% পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল। যদিও চাহিদা বাড়ার কারণে পশুর দামও প্রায় ২৫% পর্যন্ত বৃদ্ধি পায়।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সড়কের ধারে ঈদ উপলক্ষে ছাগল ও ভেড়ার প্রদর্শনী যেন এক নিয়মিত দৃশ্য হয়ে উঠেছে। তবে সেখানেও ক্রেতার ঘাটতির সমস্যায় পড়েছেন বলে জানান ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের অভিযোগ, শুধুমাত্র ছাগলই নয়, প্রায় সব পশুরই ক্রেতা কম। রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, ইন্দোনেশিয়ায় গত ৩ বছরে চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে সবচেয়ে ধীর গতির প্রবৃদ্ধি হয়েছে। বৈশ্বিক বাণিজ্যের সংকটের কারণে বছরের শেষ নাগাদ অর্থনীতির উপর চাপ অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অর্থনৈতিক মন্দা হোক আর যাই হোক, মুসলিমরা ঈদুল আজহায় নিজেদের সামর্থ্য অনুযায়ী কোরবানি দেওয়ার চেষ্টা করেন। এটি আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র ইসমাইল আলাইহিসসালামের কোরবানির ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করিয়ে দেয়। ঈদুল আজহাকে বলা হয় ত্যাগের ঈদ। সামর্থ্যবানরা পশু কোরবানি দেয় এবং কোরবানি করা পশুর মাংস পরিবার, বন্ধু ও অসহায়দের মাঝে বিতরণ করে। ঈদুল আজহার এই সময় সৌদি আরবে পবিত্র হজ পালিত হয়। এ সময় বিশ্বের নানা প্রান্ত থেকে লাখ লাখ মুসলমান সেখানে জড়ো হন। তারা ধর্মীয় নিয়ম অনুসরণ করে হজের প্রতিটি ধাপ সম্পন্ন করেন এবং কুরবানি দেন। পুরো আয়োজনটি অত্যন্ত কঠোর নিরাপত্তা ও ধর্মীয় শৃঙ্খলার সঙ্গে সম্পন্ন করা হয়। ইফাত জাহান, বাংলাভিশন। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে এক চুলো সরে দাঁড়াবে না ইরান। পরমাণু কর্মসূচি নিয়ে তীব্র উত্তেজনার মাঝেই দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়ে দিয়েছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না তেহরান। 4 জুন বুধবার এক বক্তব্যে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করে এটিকে ইরানের জাতীয় স্বার্থবিরোধী আখ্যা দিয়েছেন খামেনি। পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরানের অনড় অবস্থান যুক্তরাষ্ট্রের জন্য হচ্ছে মাথাব্যথার কারণ। গত 31 মে ওমানের মধ্যস্থতায় ইরানের কাছে একটি নতুন পারমাণবিক চুক্তির খসড়া প্রস্তাব পৌঁছে দেয় যুক্তরাষ্ট্র। আলোচনায় অংশ নেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ। ইতিমধ্যে 5 দফা আলোচনা শেষ হলেও মূল বিষয়গুলোর কোনোটিতেই সুরাহা আসেনি। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ ও মজুদ ইউরেনিয়াম বিদেশে পাঠানোর ব্যাপারে ছাড় দিতে নারাজ ইরান। সে কথাই আবার মনে করিয়ে দিলেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা। আমেরিকা ও অন্যদের কাছে প্রশ্ন, এখানে তোমাদের কি কাজ? ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করলে তোমাদের সমস্যা কোথায়? এ বিষয়ে নাক গলানোর অধিকার কে দিয়েছে তোমাদের? আমেরিকানদের প্রথম দাবি হলো ইরানের কোনো পারমাণবিক শিল্পই থাকা উচিত না। তারা চায় আমরা যেন ওষুধ, চিকিৎসা, শক্তি, পানি শোধন যন্ত্র এবং আরও ডজনখানেক গুরুত্বপূর্ণ খাতে তাদের উপর নির্ভরশীল হই। ইরানের নিজের কোনো পারমাণবিক কর্মসূচি থাকুক, এটা তারা চায় না। ওয়াশিংটনের অহংকারী নেতারা বারবার নানা ভাষায় এই দাবি করে যাচ্ছে। তারা যে প্রস্তাব দিয়েছে সেটা আমাদের স্বার্থের সম্পূর্ণ বিরোধী। 2018 সালে ঐতিহাসিক পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয় ট্রাম্প প্রশাসন। তখন পুনরায় ইরানের উপর আরোপ করা হয় কঠোর নিষেধাজ্ঞা। এরপর থেকেই চুক্তির সীমা লঙ্ঘন করে উচ্চমাত্রা ইউরেনিয়াম সমৃদ্ধের অভিযোগ ওঠে তেহরানের বিরুদ্ধে। দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পর ট্রাম্প ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশল শুরু করেছেন। ইরান অবশ্য সবসময়ই দাবি করে আসছে পরমাণু অস্ত্র তাদের লক্ষ্য না। আমরা শান্তি ও নিরাপত্তা চাই, পারমাণবিক অস্ত্র আমাদের লক্ষ্য না। যারা বলছে আমরা পারমাণবিক অস্ত্র ও গণবিধ্বংসী সমরাষ্ট্রের দিকে এগুচ্ছি, তারাই আসলে মুসলিম অধ্যুষিত এই অঞ্চলে পরমাণু অস্ত্র ও গণবিধ্বংসী শক্তির ভয় দেখাচ্ছে। আমরা আমাদের বৈজ্ঞানিক, প্রযুক্তিগত এবং পারমাণবিক অধিকার থেকে এক চুলো সরে আসব না। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের মদদে ইসরায়েল যে হত্যাকাণ্ড, লুণ্ঠন ও গণহত্যা চালিয়ে যাচ্ছে, কোনো সচেতন ও স্বাধীন মানুষ কখনোই সেসব মেনে নেবে না। ইরানের দীর্ঘদিনের শত্রু ইসরায়েল বরাবর হুঁশিয়ারি দিয়ে আসছে, ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জনের পথে এগিয়ে যায় তাহলে সরাসরি সামরিক হামলা চালাবে তেল আবিব। পশ্চিমা নিষেধাজ্ঞা, কূটনৈতিক হুমকি এবং সামরিক হস্তক্ষেপের আশঙ্কার মধ্যেই চলছে সমঝোতার আলোচনা। এমন পরিস্থিতিতে এক নতুন সংঘাতের কিনারায় দাঁড়িয়ে আছে মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্র ও ইরানের মুখোমুখি অবস্থান চূড়ান্ত পরিণতির দিকে গড়ালে মারাত্মক হুমকির মুখে পড়বে গোটা অঞ্চল। হাফিজুল ইসলাম, বাংলাভিশন।